একটি গ্রামে শ্যামলী দেবী বাস করতেন। উনি প্রচুর গরিব ছিলেন। ওনার ভালো বাড়িও ছিল না, আর ওনার স্বামী খুব কম পয়সায় রোজগার করত। ওনার বাড়িতে ছেলে মেয়ে ও শাশুড়ি ছিল। সবাই থাকতেও শ্যামলী খুবই গরিব ছিল। উনি ওনার বাচ্চাদেরকে ভালো খাবারও দিতে পারতো না। সে একই রকম ভাবে শ্যামলী দেবী ওদেরকে টিফিন দেয়। এই নে রিয়া আর রিতম, তোদের টিফিন। মা, তুমি আজকেও আমাদেরকে একই খাবার দিয়েছো? সেই আলু ভাজার রুটি? আমাদের ক্লাসে অন্যরা কত ভালো ভালো খাবার নিয়ে আসে, আর আমাদেরকে একই খাবার খেতে ভালো লাগে না মা। প্রতিদিন সেই একই আলু ভাজার রুটি। একদিন তো সবজি রুটিও দিতে পারো বলো। দেখ রিয়া, তোর ক্লাসের সবার মতো কিন্তু আমাদের অবস্থা অত ভালো নয়। আমরা অনেক গরিব। আমি তোদেরকে ভালো মন্দ খাবার কোথা থেকে দেবো বলতো? আমি যা পেয়েছি তাই তোদেরকে বানিয়ে দিয়েছি। এখন এটাই নিয়ে যা। কিন্তু আমাদেরকে একই খাবার খেতে ইচ্ছা করে না মা, তাই আমরা এই টিফিন আর নিয়ে যাব না, এখানেই রেখে দিয়ে চলে যাচ্ছি। চল রিতম। রিয়া ওর মায়ের উপরে রাগ করে খাবারটিকে টেবিলের উপরে রেখে দেয় এবং তার ভাইকে নিয়ে স্কুলে চলে আসে। সেখানে গিয়ে যখন লাঞ্চ ব্রেক হচ্ছিল, তখন বাকি বাচ্চারা খাচ্ছিল আর ওরা খিদের জন্য চুপ করে বসেছিল। আর ঠিক তখনই ওদের একটা বন্ধু আসে আর বলে, রিয়া, রিতম, তোরা আজকে টিফিন আনিসনি? না, আজকে আমরা টিফিন আনিনি। আমরা আজকে একটু লেট হয়ে গিয়েছিলাম তো, তাই খাবারটা আনতে ভুলে গিয়েছি। রোজা, তোর টিফিনে কি সুন্দর গন্ধ। আমার টিফিনে তো ম্যাগি আছে, তোরা দুজনে খাবি? হ্যাঁ। তারপর রুষা ও টিফিন থেকে 1 চামচ করে রিতম আর রিয়াকে খাইয়ে দেয়। ওরা ম্যাগিটা খেয়ে ওদের খুবই ভালো লাগে। তারপর রিয়া রুষাকে বলে, রুষা, তোর ম্যাগিটা তো খুব সুন্দর খেতে, আমাদের আর একটু করে খেতে দিবি? আমি যদি সব তোদেরকে দিয়ে দিই তাহলে আমি কি খাবো? তোদের যদি এতই ম্যাগি পছন্দ হয় তাহলে বাড়িতে গিয়ে তোর মাকে বলবি তোদেরকে ম্যাগি করে দেবে। তারপর স্কুল ছুটি হয়ে যাবার পর রিতম আর রিয়া বাড়ি যায়। তখন দেখে ওদের মা ওদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। তোরা চলে এসেছিস? সেই সকাল থেকে কিচ্ছু খাসনি। আয় চলে আয়, তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে নে তো দেখি। তোদের জন্য আমি খুব ভালো খাবার বানিয়েছি। পোলাও বানিয়েছি রে আজকে। আমরা পোলাও খাবো না মা, আমরা ম্যাগি খাবো। কি ম্যাগি? হ্যাঁ মা, আজকে আমাদের ক্লাসে রুষা ম্যাগি এনেছিল। তার কাছ থেকে আমরা একটু করে ম্যাগি খেয়ে দেখেছিলাম। উফ, কি সুন্দর স্বাদ হয়েছে জানো মা। আমি ম্যাগি খাবো, আমাকে ম্যাগি করে দাও না। ম্যাগি তো অনেক দাম, আর আমার কাছে তো টাকা নেই যে তোদেরকে আমি ম্যাগি কিনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, এই মাসে যখন তোর বাবা টাকা পাবে তখন তোদের জন্য ম্যাগি বানিয়ে দেবো। না না, আমাদের এখনই চাই, আমরা এখনই ম্যাগি খাবো। তুমি যতক্ষণ না আমাদেরকে ম্যাগি এনে দিচ্ছ আমরা কিচ্ছু খাবো না। এরপর রিয়া আর রিতম ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তারপর ওরা কিছুই খায় না। সারাদিন না খেয়ে খেয়ে ওরা অসুস্থ হয়ে পড়ে। তখনই ওদের বাবা নিতাই ওদের জন্য মালিকের কাছ থেকে কিছু টাকা বলে নিয়ে আসে এবং বাজার থেকে ম্যাগি কিনে আনে। এরপর শ্যামলী দেবী ওদের দুজনকে ম্যাগি রান্না করে দেয়। এরপর ওদের সামনে দেয়। তখন রিয়া বলে, আরে এই ম্যাগিটা তো খুব সুন্দর খেতে। মা, আমাকে আর একটু ম্যাগি দাও না। তোদের যত ইচ্ছা তোরা তত খা, আমি তোদের জন্য অনেক বানিয়েছি। শ্যামলী দেবীর ওনার দুটো বাচ্চার মুখে হাসি দেখে খুব খুশি হয়ে যায়। তারপর ওরা যত ম্যাগি খেতে চাইলো ওদেরকে পেট ভরিয়ে খাওয়ালো। এর পরের দিন রিয়া আর রিতম স্কুলে যায়। তখন রুষা এসে ওদেরকে বলে, কি রে রিয়া, আজকেও তোরা রুটি আর আলু ভাজা এনেছিস? এই দেখ, আমার মা আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছে। আমাদের মাও কালকে আমাদের জন্য অনেক ম্যাগি বানিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? তোরা তো একদিন ম্যাগি খেয়েছিস, আর আমি প্রতিদিন ম্যাগি খাই, আবার নতুন নতুন আইটেমে। কালকে আমার মা আমাকে চিজ ম্যাগি বানিয়ে দিয়েছিল, আর আজকে এগ ম্যাগি দিয়েছে। রুষার কথা শুনে আর ম্যাগি দেখে রিয়া আর রিতমের আবার ম্যাগি খাওয়ার লোভ হয়। তারপর ওরা বাড়ি গিয়ে ওদের মা বাবার কাছ থেকে আবার ম্যাগি খাবার জেদ করে। কালই তো তোরা ম্যাগি খেলি, আবার আজকেও তোদের ম্যাগি খাওয়ার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, তোমরা যদি আমাদেরকে ম্যাগি খেতে না দাও তাহলে আমরা কোনো খাবারই খাবো না। এরপর দুটো বাচ্চা আবার ম্যাগি খাওয়ার জন্য জেদ করতে থাকে। সেই দেখে ওরা আবার ওদের বাচ্চাদের জন্য ম্যাগি কিনে আনে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন ওরা যখন বাইরে গিয়েছিল তখন ওরা একটা বন্ধু রুষাকে বলে, আরে বাহ রুষা, তোর ডিশটা তো খুব সুন্দর লেগেছে। আচ্ছা, এই ড্রেসটার কি অনেক দাম? ড্রেসটা তো সত্যি সত্যি পুরো ম্যাগির মতোই লাগছে, পুরো ম্যাগি দিয়ে ভর্তি। আমার ম্যাগি এত ভালো লাগে, তাই বাবা মা অর্ডার দিয়ে আমার জন্য এই ড্রেসটা বানিয়েছে। আমার জন্মদিনে আমার বাবা মা এটা আমাকে দিয়েছে, আর আজকে আমার বার্থডে। তোরা কিন্তু অবশ্যই আসবি আমার বার্থডের ম্যাগি কেক খেতে।
যখন রুষার ড্রেসটা রিয়া আর রিতম দেখলো তখন ওদের মনে আরো লোভ বেড়ে গেল। এরপর ওরা বাড়ি ফিরে আসে এবং বাড়ি এসে তাদের মাকে বলে। ওদের মা কথাটা শুনে বলে, তোরা কি পাগল হয়ে গেছিস? এতদিন ধরে ম্যাগি খাবো বলে বায়না করছিলিস, এই তো তোদেরকে ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম, এখন তোদের ম্যাগির বাড়ি চাই? যদি রুষা ম্যাগির ড্রেস পরতে পারে তাহলে আমরা কেন ম্যাগির বাড়ি বানাতে পারবো না? মা, আজকে ওর জন্মদিন মনে হয়, ওর কেকটাও সত্যি সত্যি ম্যাগি দিয়েই হবে। যদি রুষা ম্যাগির ড্রেস পরতে পারে তাহলে আমরা ম্যাগির বাড়ি কেন বানাতে পারবো না? মনে হয় তোদের মাথায় ম্যাগির ভূত ঢুকে গেছে, সেজন্য তুই এত বাজে বকছিস। বাচ্চারা, আমরা ম্যাগির ঘর কিভাবে বানাবো বলো? দিদি আর মা যদি ম্যাগি না বানায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনোই তোমাদের কাছে ফিরে আসবো না। ওরা সবাই দুটো বাচ্চার কথা শুনেও ঘাবড়ে যায়। এরপর রিয়া আর রিতম খাবারও খাচ্ছিল না আর স্কুলেও যাচ্ছিল না। সেই সব দেখে নিতাই বাবু ওদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চারা, তোমরা তো আমার খুব কাছের বাচ্চা, তাহলে তোমরা এরকম উল্টোপাল্টা চেঞ্জ করছো কেন? তোমরা সবাই আমাদেরকে দুজনকে ভালোবাসো না, তাহলে তোমরা আমাদের ম্যাগির বাড়ি বানিয়ে দিতে, আর যদি পারো তাহলে ভাবো তোমরা আমাকে ভালোবাসো। বাচ্চাগুলোর কথা শুনে বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। ওরা ভাবলো যে ম্যাগির বাড়ি আবার কিভাবে বানাবে। তখনই শ্যামলীর মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে, দেখো, আমরা ম্যাগির ঘর কেন, আমরা ম্যাগির ফার্নিচারও বানাতে পারবো। সেটা আবার কিভাবে শ্যামলী? শ্যামলী ওর প্ল্যানটা নিতাই আর ওর শাশুড়ি কৃষ্ণা দেবীকে বলে। তারপর নিতাই বাবু প্ল্যান অনুযায়ী পরের দিন সব দোকান বা অন্যান্য জায়গা থেকে ম্যাগির প্যাকেট এনে জোগাড় করে আর শ্যামলীকে দেয়। মা, দেখুন আমি আটার গোলা বানিয়েছি, এগুলো দেয়ালে দিয়ে আর ম্যাগির পেপারগুলো চিপকে দিলে পুরো ম্যাগির বাড়ি হয়ে যাবে আর সব জিনিসপত্র ম্যাগির হয়ে যাবে। শ্যামলী আর কৃষ্ণা দেবী সব জায়গায় আটা লাগাতে থাকে আর ম্যাগির কাগজগুলোকে দেওয়ালেতে লাগাতে থাকে। এছাড়া ঘরের বাকি জিনিসগুলোতেও ওরা ম্যাগির পেপার লাগিয়ে দেয়, যেমন বিছানায়, আলমারিতে, সব জায়গায়। দেখতে দেখতে পুরো ঘরটায় ম্যাগির হয়ে যায়। আর তারপরে রিয়া আর রিতম এসে বলে, আরে বাহ, আমাদের ঘরটা পুরো একেবারে নতুন মনে হচ্ছে, চারিদিকে শুধু ম্যাগি আর ম্যাগি, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আমাদের ঘরটাই খুব সুন্দর। তোমরা তো ঘরের সঙ্গে সঙ্গে সব জিনিসও ম্যাগির বানিয়ে দিয়েছো, ফার্নিচার, দেওয়াল, জানালা, সবকিছু। হ্যাঁ বাচ্চারা, আর এই নাও, তোমাদের জন্য আমি ম্যাগি বানিয়েছি। আরে মা, আজকে তো আমরা ম্যাগির কথা বলিনি, তাও তুমি আমাদের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছো। আর এখন শ্যামলী ওর বাচ্চাদেরকে না বলেই ম্যাগি বানিয়ে দেয়। আর তারপর বাচ্চারা সকাল দুপুর রাত সব সময় ম্যাগি খাবার খেয়ে খেয়ে আর চারিদিকে ম্যাগির ছবি দেখে অনেক বোর হচ্ছিল। আর তখনই রিয়া স্কুল যাওয়ার সময় ওর ভাইকে বলে, এখন মা খালি প্রতিদিন আমাদেরকে ম্যাগি বানিয়ে দেয়, আর আমার ম্যাগি খেতে একদম ভালো লাগে না, তার উপরে এই ম্যাগির ঘর দেখতে এটা একদম ইচ্ছা হচ্ছে না। মায়ের হাতে সবজি রুটি খাওয়ার খুব ইচ্ছা করছে, মা যদি আমাদের সবজি রুটি বানিয়ে দিত তাহলে কত ভালো হতো। তারপর বাচ্চারা ম্যাগি টিফিনটাকে হাতে নিয়ে স্কুলে চলে যায় এবং সেখানে গিয়ে রিয়া বলে, আরে কি রে, তুই একা কেন? আজকে 4 দিন হয়ে গেল, রুমা আমাদের স্কুলে আসছে না কেন? আরে তোরা জানিস না, রূপা এখনো হসপিটালে ভর্তি আছে। ও রোজ রোজ ম্যাগি খেত, তাই ওর পেটে কিও হয়েছে, ডাক্তার ওকে অপারেশন করবে, তাই জন্য ও আসেনি। অনিকেতের কথা শুনে রিয়া আর রিতম খুব ভয় পেয়ে যায়। তারপর ছুটির পর ওরা বাড়ি যায়, গিয়ে ওর মাকে বলে, মা, আজকের পর থেকে আমরা আর ম্যাগি খাবো না। আমাদের বন্ধু রুষা প্রত্যেকদিন ম্যাগি খেতে বলে হসপিটালে ভর্তি হয়েছে, ডাক্তার বলেছে ওকে নাকি অপারেশন করতে হবে, অপারেশন করে ওর পেট কেটে ময়দা বের করতে হবে। মা, আমরা আর ম্যাগি খেতে চাই না, আর ম্যাগির বাড়িও চাই না। শোনো, ম্যাগি খাওয়া কোনো খারাপ জিনিস নয়, কিন্তু ওটা সবসময় খেলে শরীর খারাপ হয়। ওই খাবারটা মাঝে মাঝে খাবার জিনিস। রোজ রোজ যদি ম্যাগি খাও তাহলে শরীরও তোমাদের খারাপ হয়ে যাবে। ওই রুষার মতো তোমাদেরকেও হসপিটালে ভর্তি হতে হবে। তোমরা যে এত তাড়াতাড়ি বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এরপর থেকে দুই বাচ্চাই রুটি আর সবজি খায় আর ঘরের ম্যাগি স্টিকার সব ছিঁড়ে বাদ দিয়ে দেয়, যেটা দেখে পুরো পরিবার খুব খুশি হয়ে যায়। আর তখনই শ্যামলীর শাশুড়ি বলে, তোমাকে মানতে হবে বৌমা, বুদ্ধি তো আছেই। যদি তুমি না সেদিন এই বুদ্ধিটা দিতে তাহলে বাচ্চারা তো কোনোদিনই ম্যাগি ছাড়তো না। হ্যাঁ মা, আমি যদি ওদের প্রতিদিন ম্যাগি বানিয়ে না দিতাম তাহলে ওদের মন থেকে এই ভাবনা কোনোদিনই বের হতো না। ওদের প্রতিদিন ম্যাগি বানিয়ে দিতাম বলেই তো ওরা আজ ম্যাগির উপরে প্রচুর বোর হয়ে গেছে। এই বুদ্ধিটা শ্যামলীর ছিল। যদি শ্যামলী ওদেরকে রোজ রোজ ম্যাগি বানিয়ে না দিত তাহলে ওরা কোনোদিনই ম্যাগি ছাড়তো না। এখন ওরা ম্যাগি ছেড়ে দিয়ে রুটি আর সবজি খায়। এজন্যই বলে যে বেশি কোনো জিনিস খেলে আমাদের শরীর খারাপ হতে পারে। গোপালবাবু তার 3 মেয়ে ঈশা, আরতি ও তানিকে নিয়ে বাস করত।
গোপালবাবুর ছোট মেয়ে তানির বয়স যখন 6 বছর ছিল তখন গোপালবাবুর স্ত্রী রমিলা দেবী হার্ট অ্যাটাকে মারা যান। আর তখন গোপালবাবু দ্বিতীয় বিয়ে না করে একাই তার 3 মেয়ের দেখাশোনা করে আসছে। এমনই একদিন গোপালবাবুর এক প্রতিবেশী পারমিতা দেবী গোপালবাবুর বাড়িতে আসে ও সে বলে, গোপালবাবু, আপনার মেয়েদেরকে আমি নিজের বাড়ির বৌমা করতে চাই। দেখুন, দয়া করে আপনি এখন না করবেন না, কারণ আপনার মেয়েদেরকে আমার খুবই পছন্দ। দেখুন পারমিতা দেবী, আমি আপনার সবই কথা বুঝলাম, কিন্তু আমার মেয়েরা তো এখন নাবালিগ, আর ওদের কতই বা বয়স হয়েছে যে ওদের এখন বিয়ে দিতে যাব। গোপালবাবু, আমি আপনার মেয়েদেরকে বৌমা হিসাবে নয়, নিজের বাড়ির মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। আমি ওদেরকে মায়ের মতোই স্নেহ মমতা দেব। আর আপনি বয়সের কথা ভাবছেন? আমারও একটা 10 বছরের মেয়ে আছে, আমি তারও আমার বোনের ছেলের সঙ্গে বিয়ে দেব। এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা কি ঠিক হবে? আর যেখানে আমারও সেভাবে রোজগার নেই যে মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দেব, এখন কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। কি হলো গোপালবাবু, আপনি চুপ করে গেলেন যে? আপনি আমার উপরে বিশ্বাস রাখুন, ওরা তো মা মরা মেয়ে, এখন মা পেলে ওরাও খুশি হয়ে যাবে, তাই না? পারমিতা দেবীর কথা শুনে গোপালবাবুর খুবই ভালো লেগে যায় ও সে 7 মাস ভাবার পর শেষে তার মেয়েদের বিয়ে দিতে রাজি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার 3 মেয়েকে বিয়ে দিতে রাজি আছি, কিন্তু একটা কথা। এই বলে গোপালবাবু তার মেয়েদের কিছু দোষগুণ বলতে থাকে, যেগুলো শুনে পারমিতা দেবী সবেতেই রাজি হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই গোপালবাবুর 3 মেয়ে ঈশা, আরতি ও তানির সঙ্গে পারমিতা দেবীর 3 ছেলে রাজু, মন্টু ও ছোটুর বিয়ে হয়ে যায়। এরপর গোপালবাবু তার 3 মেয়েকে বলে, দেখো মা, তোমাদের আজ বিয়ে হয়ে যাচ্ছে, তাই আজ থেকে তোমাদের শাশুড়ি মায়ের বাড়িটাই তোমাদের নিজের বাড়ি। আর হ্যাঁ, আরো একটা কথা মনে রাখবে, তোমরা তোমাদের শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করেই ভালোবাসবে। হ্যাঁ বাবা, আমি তোমার কথা মনে রাখবো। কিন্তু শাশুড়ি মা কাকে বলে? ওই যে টিভিতে যেরকম বয়স্ক মহিলারা থাকে ওদেরকে শাশুড়ি বলে? বাবা বাবা, তাহলে তো শাশুড়ি মায়েরা খুবই অত্যাচারী হয়, কারণ আমি টিভিতে দেখেছি ওরা ওদের ছেলের বউদেরকে খুব মারে। হে ঈশ্বর, এবারে আমি এদেরকে কিভাবে বোঝাবো কি জানি। এরা তো শাশুড়ি কাকে বলে সেটাও জানে না, এখন ওরা ওখানে গিয়ে কিভাবে সংসার করবে? আরে না না বৌমা, শাশুড়ি মায়েরা বৌমাদেরকে মারে না, শাশুড়ি মায়েরা তো মায়ের মতোই হয়। আর তোমাদের মা ছিল না তো, তাই তোমরা জানো না, বুঝেছো? পারমিতা দেবী সেদিন এভাবেই বোঝাতে থাকে, যেটি শুনে গোপালবাবুও তার মনে সান্ত্বনা পায়। এরপর তারা 3 বোনে শ্বশুরবাড়ি চলে যায়। সেখানে যাওয়ার পর প্রথম কয়েকদিন পারমিতা দেবী তাদেরকে কিছুই বলে না, তাই সেই সুযোগে তারা অল্প বয়সী 3 বোনে পারমিতা দেবীর মেয়ের সঙ্গে খেলাধুলা করতে থাকে। এমনই একদিন, এই, তোরা আমার সঙ্গে খেলবি না, তোরা এখান থেকে যা, মা আমাকে তোদের সঙ্গে খেলতে মানা করেছে। কিন্তু কেন খেলবো না? আমরাও তো এই বাড়ির মেয়ে। তুমি হয়তো শোনোনি, বিয়ের দিন শাশুড়ি মা আমাদেরকে মেয়ে বলেছে, আর বলেছে এখানে আমরা মেয়ের মতোই থাকবো। হ্যাঁ দিদি, যেখানে ও খেলতে পারবে তাহলে সেখানে আমরা কেন খেলতে পারবো না? এভাবেই সেদিন তারা সকলে মিলে খেলা নিয়ে ঝগড়া করছিল। তখন দূরে দাঁড়িয়ে পারমিতা দেবী সব কিছুই শুনছিল ও সে তখন মনে মনে ভাবে, না না, আর সহ্য করা যাচ্ছে না, এই মেয়েগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। এরা এখানে এসে যেন রামরাজত্ব ভেবেছে। সেদিন পারমিতা দেবী মনে মনে এসবই চিন্তাভাবনা করছিল। আসলে সে একটি পরিকল্পনা করেই তাদেরকে বৌমা করে নিয়ে এসেছিল। সে ভেবেছিল অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে এসে বাড়ির সমস্ত কাজ করাবে, আর তারা কাউকে কিছু বলবে না। কিন্তু তার বৌমাদেরকে খেলতে দেখে সে খুবই রেগে যায় ও হঠাৎই তার চরিত্র পরিবর্তন হয়ে যায় ও সে এসে বলে, এই যে 3 মহারানী, এটা তোমাদের খেলার জায়গা নয়। কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে আর রান্নার কাজ করবে, বুঝেছো? যদি কাল উঠতে দেরি হয় আর আমাকে পাড়ার লোকের কাছ থেকে কথা শুনতে হয়, তাহলে তোমাদের 3 জনের রক্ষে নেই। ঠিক আছে মা, আমরা 3 জনই কাল সকাল সকাল উঠে পড়বো। কিন্তু মা, আমার বোনেরা রান্না করতে পারে না। মা মারা যাওয়ার পর থেকে আমি বাবার সঙ্গে থেকে অল্প অল্প রান্না শিখেছি।
ওরা রান্না পারে না তো কি হয়েছে, সব রান্না তুমি করবে আর বাড়ির বাকি কাজ ওরা দুজনে করবে। বাড়িতে তো আরো অনেক কাজ আছে। হ্যাঁ মা, কিন্তু ওরা তো কিছুই জানে না। ওরা যখন বাড়িতে ছিল ওরা মধুর মতোই শুধু খেলা করতো। এই একদম চুপ। মধুর সঙ্গে ওদের একেবারেই তুলনা করবি না। মধু এই বাড়ির মেয়ে আর তোরা বৌমা। এখন মধু খেললে কি তোদেরকেও খেলতে হবে নাকি? পারমিতা দেবীর কথা শুনে তাদের 3 বোনের মন খারাপ হয়ে যায়। এরপর পারমিতা দেবী তাদেরকে কাজ ভাগ করে দেয়, যেগুলো তারা না পারলেও করার চেষ্টা করত। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে 2 মাস কেটে যায় এবং পারমিতা দেবী তার কথা অনুযায়ী তার মেয়ে মধুরও বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর মধুর বিদায়ের সময় পারমিতা দেবী মধুর শাশুড়িকে বলে, দিদি, আমার মেয়ে মধু বয়সে খুবই ছোট, তা ও যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। পারমিতা দেবীর সমস্ত কথা বলা হয়ে গেলে সব কিছু শুনে মধুর শাশুড়ি ছন্দা দেবী মধুকে তার বাড়িতে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। তখন এই যে ঈশা, আরতি, তানি, তোরা কোথায় গেলি? তোদের পিছনে কি সবসময় চেঁচাতে হবে নাকি? পারমিতা দেবীর আওয়াজ শুনে 3 বোন সেখানে এসে উপস্থিত হয়। তখন এই যে বলি, বাড়ি ঘরের কি অবস্থা হয়ে আছে তোরা কি দেখতে পাসনি নাকি? এখন বাড়িগুলো কে পরিষ্কার করবে শুনি? কেন মা, আমরা তো উপরের ঘর পরিষ্কার করছিলাম। আপনি তো আগে আমাদেরকে উপরের ঘর পরিষ্কার করার কথাই বললেন। আমরা যেই থেকে এই বাড়িতে এসেছি সেই থেকে তো সারাদিন কাজই করান। তবে রে দাঁড়া তো, যত বড় মুখ নয় তত বড় কথা। এইটুকু বাচ্চা মেয়ে ও আবার আমার মুখের উপরে কথা বলছে। তো সাহস খুব বেড়েছে দেখছি। সাহস কি করে কমাতে হয় সে আমার খুব ভালো করেই জানা আছে। এই বলে পারমিতা দেবী আরতিকে খুব মারধর করতে থাকে। তখন ঈশা সেখানে এসে বলে, মা, আপনি আরতিকে ছেড়ে দিন, ওকে মারবেন না। ও বাচ্চা মেয়ে, ও হয়তো বুঝতে পারেনি। হ্যাঁ, তোর বোনকে ভালো করে বুঝিয়ে বলে দিবি আর কোনোদিনও না আমার মুখের উপরে কথা বলে, না তো এর ফল আরো খারাপ হবে বলে দিলাম। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায়। তখন পারমিতা দেবীর অত্যাচারের কথা ভেবে তারা 3 বোনে কাঁদতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। পারমিতা দেবীর তার 3 বউয়ের প্রতি অত্যাচার সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তেই থাকে। এমনই একদিন পারমিতা দেবীর বাড়ির বেল বাজছিল। তখন এই যে তুই মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার কি রূপ ঝরছে নাকি? এখন যা, গিয়ে দরজাটা খোল তাড়াতাড়ি। না মানে মা, আপনি কিছু বলেননি তো, তাই ভাবছিলাম কি করব। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে দরজা খুলছি। এই বলে ঈশা রান্নাঘর থেকে তাড়াতাড়ি দরজা খোলার জন্য আসে। এরপর দরজা খুলেই দেখে তার ননদ মধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখন, মা মধু, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আয় এখানে বস। এই যে ঈশা, এখানে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি 1 গ্লাস জল নিয়ে আয়। মা, তোমাকে কি বলবো, সেই বিয়ের প্রথম দিন থেকে আমার শাশুড়ি আমাকে বাড়ির সব কাজ করায়, আর তার সত্ত্বেও আমাকে কথা শোনায়। কখনো কখনো আমাকে খেতে পর্যন্ত দেয় না, আর আজ তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুই অত চিন্তা করিস না মা, কাল সকাল হলেই আমি তোকে নিয়ে তোর শ্বশুর বাড়ি যাব, আর তোকে এরকম কেন করেছে গিয়ে জিজ্ঞাসা করব। এভাবেই সেদিন পারমিতা দেবী তার মেয়েকে বোঝাতে থাকে এবং সেদিন রাতে পারমিতা দেবী মেয়ের চিন্তায় ঘুমাতেও পারে না। পরের দিন সকাল হতেই পারমিতা দেবী তার মেয়ে মধুকে নিয়ে তার শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হয় ও সে বলে, দিদি, তুমি আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? ও কি এমন অন্যায় করেছে যার জন্য ওকে তাড়িয়ে দিলে? তুমি তোমার মেয়েকেই জিজ্ঞাসা করতে পারো। আসলে ও এখন বাচ্চা মেয়ে, ও সেভাবে হয়তো কাজ করতে পারে না, তবে দেখবে ও ধীরে ধীরে সব শিখে যাবে। দেখো পারমিতা, তোমার মেয়ে ভালো করে না বাসন ধুতে পারে আর না কাপড় ধুতে পারে, রান্না তো দূরের কথা। এরকম বৌমা থাকার থেকে না থাকা ভালো। তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর পারমিতা দেবী কোনো আশার আলো না দেখতে পেয়ে বাড়ি ফিরে আসে এবং সে তার মেয়ে ও বৌমাদেরকে দেখে ভাবে, আজ আমি আবার ভুল বুঝতে পারছি, এবার নিজের ভুল শোধরানোর সময়।
এরপর পারমিতা দেবী তার 3 বৌমাকে নিয়ে গোপালবাবুর বাড়িতে যায়। আরে পারমিতা দেবী যে, কি ব্যাপার হঠাৎই এখানে এলেন যে? আপনি এখানে আসবেন একটা খবর দিতে পারতেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব চিন্তিত আছেন। এখন আমার মেয়েরা আপনার বাড়িতে কোনো অন্যায় করেছে নাকি? না না, আমি আসলে নিজের ভুল শুধরাতে এসেছি। বহু বছর থেকে চলে আসা বাল্যবিবাহ মেয়েদের জন্য অভিশাপে পরিণত হচ্ছে। অনেক বছর আগে আমারও বাল্যবিবাহ হয়েছিল, যার জন্য আমিও আমার ছেলে মেয়েদের বাল্যবিবাহ করাই। কিন্তু আজ বুঝতে পারছি এটা কত বড় ভুল। যেই বয়সে ওদের হাতে কলম ধরার সময়, সেই বয়সে সংসারের দায়িত্ব ওদের মাথায় এসে পড়ছে। তাই আমি ভাবছি ওরা এখন পড়াশোনা করুক, তারপর ওরা যখন বড় হয়ে যাবে আমি নিজেদের বৌমা করে নিয়ে যাব। পারমিতা দেবীর বুদ্ধির জন্য তার 3 বৌমা ও মেয়ে আবারও পড়াশোনার সুযোগ পায়। এভাবেই কয়েক বছর পরে যখন ঈশা, আরতি, তানি বড় হয়ে যায়, তখন পারমিতা দেবী তার 3 ছেলের বৌমা হিসাবে নিজের বাড়ি নিয়ে যায়। এরপর থেকে তারা হাসি খুশিতে বসবাস করতে থাকে।